ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরিবার থেকে তৃতীয় বিয়ের তোড়জোড় চলছে। শাকিব খান এই নামটির পিছনে রয়েছে তার বিবাহিত জীবনের অনেক কন্ট্রোভার্সি, একজন প্রযোজককে ধর্ষণের অভিযোগ এবং বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির একজন সাকসেসফুল অভিনেতা হয়ে ওঠার কাহিনী। যেখানে প্রডিউসাররা আজকের দিনে একটা মিডিয়াম বাজেটের মুভি তৈরি করতে ভয় পাচ্ছে, সেখানে শাকিব খানের এই তুফান মুভি তিনটে বড় বড় কোম্পানির প্রযোজনায় একটা বিশাল বাজেটের মুভি তৈরি করতে পেরেছে। ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তিনটি বড় কোম্পানি যেমন চরকি, আলফা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা যাকে শর্টকাটে বলে SVF, এদের প্রযোজনার মাধ্যমে একটা বড় বাজেটের মুভি তৈরি করতে সক্ষম হয়েছে তারা। মুভিটি ইন্ডিয়ার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে নির্মাণ করা হয়েছিল। সেখানে প্রতিনিয়ত 100 জনেরও বেশি লোক কাজ করত এবং 4টি বিশাল বড় সেটও তৈরি করেছিল। এই 4টি সেট তৈরি করতে তাদের প্রায় 2 মাস সময় লেগেছে এবং বড় কথা হলো যে এই সেটটা তৈরি করছে সে এর আগে দক্ষিণ ভারতের সব থেকে পপুলার মুভি বাহুবলী সেটও তৈরি করেছিল। সেই প্রযুক্তির দ্বারাই এই সেটটাও তৈরি করা হয়েছে এবং এর জন্য এটি একটা বড় বাজেটের মুভি তৈরি হয়েছে। এমন একটা সময় ছিল যখন তার নামে ধর্ষণের অভিযোগ উঠে আসে এবং আমেরিকায় তাকে পুলিশ অ্যারেস্টও করে নেয়। তার বিবাহিত জীবনে অনেক কন্ট্রোভার্সি তো ছিলই, আর এই ধর্ষণের নিউজটা তার ক্যারিয়ারে আরো বেশি প্রভাব ফেলেছিল। কি হয়েছিল তার সাথে এবং কিভাবে পৌঁছালো এই তুফান মুভির সাকসেসের দিকে, সবকিছুই বিস্তারিতভাবে এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক প্রযোজক। সাকিব বাদ দাও না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেব না, এগুলি কোনো ছবিই না। এখন এই প্রতারক রহমতুল্লাহ, এই যে বাটপার রহমতুল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য একটি মামলা করার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। তুফানে যে ফিল পাইছি 400 কোটি টাকার ছবিতে এত ফিল নাই বাংলাদেশে। ঠিক 8 কোটি টাকার বাজেটের ছবি 400 কোটি টাকা খাইয়া দিছে। ঠিক ঠিক শাকিব খানের তুফান, ইয়েস, আল্লু অর্জুন সবের বাপ শাকিব। 28 মার্চ 1979 সালে মাসুদ রানা নামে একটা শিশু রাগদি মাসুদপুর গোপালগঞ্জের বাংলাদেশে জন্মগ্রহণ করেন, যার ফিল্মি জগতের নাম হলো শাকিব খান। তিনি ছোটবেলা থেকেই আর্ট, চিত্রকলা এবং নাটক ভালোবাসতেন, কিন্তু শৈশবে তার স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। সোহানুর রহমান সোহানের 1999 সালের অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র অত্যন্ত ভালোবাসা, এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন, কিন্তু তার প্রথম সিনেমাটাই ব্যাপকভাবে ফ্লপ হয়েছিল। তারপরে বদিউল আলম খোকনের পরিচালিত প্রিয়া আমার প্রিয়া, যেটিতে একজন কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। হঠাৎ মাঝপথে এসে আমার মনে হলো আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে। এবং শিকারী মুভিতে নতুন চেহারায় তাকে দর্শক এবং সমালোচকরা প্রচুর প্রশংসা করেছে। 2017 সালে সত্তা এবং নবাব মুভি বিশাল সাফল্য লাভ করেছিল এবং নোলক মুভিটা মনে আছে, যেটা সেই সালের সব থেকে বেশি আয়কারী চলচ্চিত্র ছিল, প্রায় 50 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছিল। তিনি রোমান্টিক, অ্যাকশন, কমেডি এবং ড্রামাটিক প্রায় সমস্ত ধরনের চলচ্চিত্রই তিনি তার ক্যারিয়ারে করেছেন। যেমন 2006 সালে একটা ড্রামা ফিল্ম আসে শুভ, যেখানে তিনি একটা গ্রামের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সমালোচকদের কাছ থেকে অত্যন্ত প্রশংসা পেয়েছিলেন। তারপরে 2007 সালে একটা রোমান্টিক চলচ্চিত্র আসে আমার প্রাণের স্বামী। ঠিক বলেছেন, আমি বাঁচতে চাই, আর এই বাঁচতে চাওয়ার কারণ 3টা। এবং 2009 সালে বলবো কথা বাসর ঘরে, এই মুভিগুলোর থেকেও তিনি প্রচুর প্রশংসা পেয়েছিল। এবং রোমান্টিক কমেডি চলচ্চিত্র আদরের জামাই, অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র ডন নাম্বার 1 এবং রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র রাজনীতি, এই চলচ্চিত্র মানে বিভিন্ন ধরনের চলচ্চিত্রের মাধ্যমে দর্শককে এন্টারটেনমেন্ট করেছেন তিনি। এই রাজনীতি মুভিতে একটা হাস্যকর ঘটনা ঘটে, তারা একটা সিনের মধ্যে মোবাইল নাম্বার ইউজ করেছিল, যেটা অবশেষে একটা রিক্সা চালকের মোবাইল নাম্বার বেরিয়ে যায়, আর তারপরে সেই রিক্সা চালকের মোবাইলে দিনে প্রায় 50,000-এরও বেশি কল যেত। সেই কারণে সে শাকিব খানের বিরুদ্ধে $60,000 একটা মামলা করেন কোর্টে। রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র ভাইজান এলোরে, চালবাজ, অতিপ্রাকৃত থ্রিলার চলচ্চিত্র নাকাব, রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র বীর এবং আইনি নাটক চলচ্চিত্র নবাব LLB, এইসব চলচ্চিত্রের জন্য তিনি বিশাল প্রশংসা পেয়েছিল। এবং 2011 সালে তিনি মনের জ্বালা চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসাবেও আত্মপ্রকাশ করেন। 2014 সালে তিনি হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্রের মাধ্যমে
প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড বীর এই ছবিও তিনি প্রযোজনা করেছিলেন। তিনি 2013 সালে বাংলাদেশের একটা পপুলার ব্র্যান্ড প্রাণ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। 2019 সালে মার্চ মাসে তিনি SMC ওরসালিন এন এর ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন এবং 2021 সালে সেপ্টেম্বরে তিনি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং 2022 সালে তিনি উত্তর আমেরিকার বেঙ্গলি কনফারেন্স NABC বাংলাদেশের আউটরিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হন। এই সম্মেলনের 42 বছরের ইতিহাসে তিনিই প্রথম এবং একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রঞ্জিত মল্লিক তার শিকারী মুভিটি দেখার পর টুইট করেছিলেন, সাকিবের অভিনয় তাকে মুগ্ধ করেছে। শিকারী ছবিটি দেখার পর বুঝতে অসুবিধা হয়নি যে সে একজন দুর্দান্ত অভিনেতা। আমি তার সাফল্য কামনা করছি, এই বলেই তিনি টুইটটা করেন। রঞ্জিত মল্লিক বলেছিলেন, সাকিবের কাজ দেখে আমি অবাক হয়েছে। ও একজন জাত অভিনেতা, ও ওর কাজটা ভালো করে করে সব সময়। এবং সব্যসাচী চক্রবর্তী বলেন, সাকিব খান একজন মানুষ হিসাবে অতুলনীয়, কারণ তিনি অভিনেতা হিসাবে ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ। সিটি সিনেমার সাথে একটি সাক্ষাৎকারে তিনি খানের অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন। আমরা প্রথম বললাম শিকারি বলে ছবিটা, এবং তখনই আমার সঙ্গে আলাপ হলো, এবং এত ভালো ছেলেটা, এত সুন্দর ব্যবহার তার, এবং he is the biggest superstar of Bangladesh. বিশিষ্ট অভিনেতা আশিস বিদ্যার্থী খানকে বহুমুখী অভিনেতা হিসাবে উল্লেখ করেছেন এবং প্রখ্যাত পরিচালক জয়দীপ মুখার্জি তাকে রজনীকান্তের সঙ্গেও তুলনা করেছেন। আমি বলবো বাংলাদেশে সাকিবকে লোকে রজনীকান্তের মতো ভাবে। SBF এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি তাকে বাংলাদেশের শেষ সুপারস্টার বলে অভিহিত করেছেন। Probably I'm working with the superstar of the last superstars. এটা হয়তো কেউ বলেনি, কিন্তু প্রবলি দিস ইজ ট্রু। এরপরে একটা শাকিব খান তৈরি করা অনেক, মানে আমার নিজের তো মনে হয় না আমি এত বছর থেকে কাজ করি হবে বক্স অফিসের জন্য। তিনি 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাসাস পুরস্কার, 5টি CJFB পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং 30টিরও বেশি পুরস্কার সহ টলিউডের সর্বাধিক পুরস্কার বিজয়ী বিনোদনকারীর একজন হয়ে উঠেছেন। 2023 সেপ্টেম্বরে চ্যানেল আই চ্যানেলের মাধ্যমে চরকি, আলফা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র পরিকল্পনা করেছে যা 2024 সালে মুক্তি পাবে, যার নাম প্রথমে রাখা হয়েছিল অভিনেতা, সেটা অ্যানাউন্স করে। কিন্তু পরবর্তীতে ওই চ্যানেলের মাধ্যমেই ওই চলচ্চিত্রটির নাম অভিনেতা নয় তুফান হবে, সেটি আবার তারা ঘোষণা করে দেয়। মানে প্রথমে মুভিটার নাম অভিনেতা রাখার পরিকল্পনা করেছিলেন তারা, তারপরে সেটিকে তুফান রাখে। এটি শাকিব খানের 250তম চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অনেক টাকা ব্যয় হয়েছিল এই সেট নির্মাণ করার জন্য। চলচ্চিত্রটিতে 90 দশকের শহরগুলোকে চিত্রিত করা হয়েছিল, এর জন্য 4টি বিশাল বড় সেট তৈরি করা হয়েছিল। চলচ্চিত্রটি ভারতে 41 দিনের মধ্যে শেষ করা হয়। চলচ্চিত্রটিতে প্রথমে নুসরাত ফারিয়ারকে মুখ্য অভিনেত্রী হিসাবে নেওয়া হবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু প্রথম আলোর মেলিল ক্যাফে লাইভে এসে তিনি নিশ্চিত করেন যে তিনি এই ছবিতে নেই। পরবর্তীতে 2024 সালের ফেব্রুয়ারিতে সমকাল রিপোর্টে জানা যায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর পাশাপাশি মধুমিতা সরকার নামও মহিলার প্রধান চরিত্রের হিসাবে থাকতে পারে, কিন্তু সেটাও পরে অস্বীকার করে। পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠাতা আলফা স্টুডিও লিমিটেড, SBF এবং চরকি সংবাদ প্রতিবেদনে জানিয়ে দেয় যে ছবিটির জন্য 2টি অভিনেত্রীকে নেওয়া হয়েছে, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। চলচ্চিত্রটি 90 দশকের বাংলাদেশি গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। পরিচালক রায়ান রাফির মতে চলচ্চিত্রের গল্পটি 90 দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছে, যেটি হবে একটি নৃশংস অ্যাকশন চলচ্চিত্র। তিনি এও বলেন বাংলাদেশে এই ধরনের চলচ্চিত্র কখনো তৈরি হয়নি এবং মুভিটার ট্রেলার দেখে বেশিরভাগই দর্শকই বলেছেন যে এই মুভিটি KGF এবং অ্যানিমাল মুভি থেকে কপি করা হয়েছে, কিন্তু দর্শকের ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণ করেছেন মুভি মেকাররা এবং সেই টিজারটি সোশ্যাল মিডিয়া জুড়ে 24 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন ভিউজও অতিক্রম করেছে, যা বাংলা চলচ্চিত্রের হিসাবে একটি মাইল ফলক এবং শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা টিজার হিসেবে বিবেচিত হয়েছে। এবং রিসেন্টলি 17 জুন 2024 মুভিটি মুক্তি পায়। মুভিটি মুক্তি পাওয়ার পর দর্শকের যা রিয়াকশন, তারা বলছে শাকিব খানের এটা অন্যতম শখ থেকে বেশি ভালো একটা মুভি এবং তারা তো বলছে এটা KGF এর বাপ। অনেকে বলতেছে এটা নাকি সাউথের মুভিকে হার মানায় দিছে। 100% KGF এর বাপ বানাইছে। এটা তো রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন
সবকিছু আপনি কোনটা দিবেন? বাংলাদেশের মুভি রিভিউয়ার মাসুম এই তুফান মুভিটিকে রিভিউ করেছে। আমি তার রিভিউটা দেখলাম, যেখানে সে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে কেজিএফ এবং অ্যানিমেল মুভির থেকে এই মুভিটি কপি করা হয়নি, এটার একটা আলাদাই গল্প রয়েছে এবং তিনি বলেছেন এটা একটা বাংলাদেশের সেরা মুভি। মুভির ট্রেলারটা দেখার পর যে অনেকেই বলছে যে অ্যানিমেলের থেকে কপি করছে না, কি লুকটা কি অ্যানিমেল থেকে নিচ্ছে কিনা। এক নম্বর কথা হচ্ছে অফকোর্স নো, অ্যানিমেল থেকে কপি করে নাই। মানে তিনি পজিটিভ রিভিউ দিয়েছেন এবং দর্শকরা তো শাকিব খানকে ভরে ভরে ভালোবাসা দিচ্ছেই। এবং বাংলাদেশের এক বড় পরিচালক দেলবার জাহান ঝন্টু কিছু নিউজ রিপোর্টার তাকে এই তুফান মুভির ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন সে বলে শাকিব খানের জন্য অনেক প্রডিউসাররা সাফার করছে, মানে অনেক প্রডিউসাররা তার সাথে কাজ করতে পারে না, সে বিশাল টাকা চার্জ করে এবং সে সেটে অনেক টাকা খরচ করে, এর জন্য অনেক প্রডিউসাররা তার সাথে কাজ করতে পারে না, ভালো ভালো মুভিগুলো চাপা পড়ে যায়। এই অ্যালিগেশন লাগায় তিনি। দর্শকদেরকে যতটুকু খুশি করেছে তার থেকে ইন্ডাস্ট্রির প্রডিউসাররা সাফার করেছে। তাছাড়াও প্রযোজক রহমাতুল্লাহ একই কথা বলেছে, যিনি ধর্ষণের জন্য শাকিব খানের বিরুদ্ধে কেস করেছিলেন। তিনি বলেন যে যখন অপারেশন অগ্নিপথ নামক একটা ছবি তৈরি হচ্ছিল 2017 সালে, তখন শাকিব খান একজন প্রযোজক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে তার বিরুদ্ধে। এবং তিনি আরও বলেন যখন তিনি আমেরিকায় ছিল তখন তিনি প্রতিনিয়ত পতিতালয় যেতেন, তাদের সাথে রাত কাটাতেন এবং সমস্ত খরচাগুলো বহন করতে হতো প্রযোজকদের। এবং তিনি সেটে অনেক এক্সপেন্সিভ জিনিস যেমন দামি দামি খাবার এবং বিভিন্ন জিনিস তিনি ওই সেটে অর্ডার করতেন। 18 মার্চ গভীর রাতে এই অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন শাকিব খান এবং প্রযোজকের বিরুদ্ধে তিনি থানায় একটা মামলা করেন, কিন্তু পুলিশ মামলাটা আবেদন গ্রহণ করেনি। যদিও পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়, পরের দিন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে প্রযোজক রহমাতুল্লাহর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে 20 মার্চ শাকিব খান অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন একটি ভিডিও বার্তায় বলেছেন যে 2016 সালে অস্ট্রেলিয়ার শুটিং চলাকালীন শাকিব খানের বিরুদ্ধে একজন মহিলা ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তিনি এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলে সেই সময়ে তা সমাধান হয়ে যায়। তিনি আরো বলেন যে শাকিব খান কখনো গ্রেপ্তার হয়নি, কোনো মামলাও ছিল না তার। এবং আরেকটা ভিডিও বার্তায় আইনজীবী উৎপল আমিন অস্ট্রেলিয়ান পুলিশ কর্তৃপক্ষের একটি নিশ্চিতকরণ চিঠি প্রকাশ করেন। তিনি এই ভিডিওতে সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসের পুলিশের কাছ থেকে প্রাপ্ত একটি ইমেল দেখিয়েছেন যে শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো লাগিয়েছিল সেগুলো সব মিথ্যা এবং এই নিয়ে অনেক কেস কাছারিও হয়েছিল, ডিফামেশন কেস করেছিল 2 কোটি টাকার। এবং শাকিব খানের বিবাহ জীবনেও অনেক কন্ট্রোভার্সি রয়েছে। 2016 সালে কোটি টাকার কাবিন এই ছবিতে অভিনয় করার সময় শাকিব খান অপু বিশ্বাসের সাথে দেখা করেন এবং 2008 সালে কথা দাও সাথী এই সিনেমাটি শেষ করার পর তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। তারা 18 এপ্রিল 2008 সালে ঢাকার গুলশানের বাসায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়েও করে ফেলেন। যাই হোক, বিয়েটি মিডিয়া এবং সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। তারপরে 2017 সালে অপু বিশ্বাস নিউজ 24 চ্যানেলের এক সাক্ষাৎকারে জানায় যে তারা বিবাহিত এবং তাদের আব্রাহাম খান জয় নামে একটি ছেলেও রয়েছে, যিনি ভারতের কলকাতার একটি ক্লিনিকে 27 সেপ্টেম্বর 2016 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবং তারপরে তাদের বিবাহ বিচ্ছেদের একটা নিউজ শোনা যায়, যেখানে অপু বিশ্বাস এবং শাকিব খানের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরে 2016 সালে বসগিরি চলচ্চিত্রের শুটিং এর সময় শাকিব খান শবনম বুবলির সাথে ডেটিং করছে বলে গুজব ছড়িয়েছিল। তারা যে বিবাহিত এই খবরটাও প্রচুর পরিমাণে ফেসবুকে ছড়িয়েছিল। তারপরে 30 সেপ্টেম্বর 2022 সালে খান এবং বুবলি উভয় আনুষ্ঠানিকভাবে ফেসবুকে নিশ্চিত করেন যে তারা 20 সালে বিয়ে করেছিলেন এবং তাদের একটি শেজাদ খান বীর নামে একটি ছেলেও রয়েছে। মানে তার বিবাহ জগৎ নিয়ে তিনি বেশি মুখ খোলেন না, তিনি এই দিক থেকে চুপই থাকেন। সবকিছুর পরেও দর্শক তাকে মেনে নিয়েছে এবং তাকে ভরে ভরে ভালোবাসা দিচ্ছে এই তুফান মুভির মাধ্যমে। এবং তিনি এই মুভির মাধ্যমে বাংলাদেশি মুভি এবং বাংলা মুভিকে এক আলাদা লেভেলে পৌঁছে নিয়ে যাচ্ছে, যেটা অনেকদিন দেখা যায়নি এই বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে। শাকিব খানের ক্যারিয়ারের এই রাইজ অ্যান্ড ফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।